এসএসসি বিএমটি ২০২৬ সালের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছো, তোমাদের মূলত বিজনেস, ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই সাবজেক্টটা রয়েছে এবং মূলত ৪৫ মিনিটের একটা পরীক্ষা হয়। এই ভিডিওতে আমি তোমাদেরকে মূলত মান বন্টন এবং সম্পূর্ণ সাজেশন এও প্রিপারেশনের একটা পূর্ণাঙ্গ নিয়ে কথা বলবো। এর জন্য তোমাদের পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওর পরে আমি তোমাদেরকে ডিসক্রিপশন লিংকে এই ভিডিওর পুরো পিডিএফ তোমাদের জন্য দিয়ে দেব, যাতে তোমরা ইজিলি ভিডিওটা ডাউনলোড করে পিডিএফটা পড়তে পারো। এর আগে তোমাদের একটু মান বন্টন নিয়ে কথা বলা দরকার। মূলত বিজনেস, ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই পরীক্ষাটা হয় ৪৫ মার্কসের, যেখানে মূলত বড় প্রশ্ন থাকে ৩টি, যেখান থেকে একটি লিখতে হয়। বিজ্ঞাপন, দরপত্র, অনুসন্ধানপত্র বা তাগেদাপত্র, সেখান থেকে ৩টি থেকে একটি লিখতে হয়। চিঠিপত্র থাকে ৩টি থেকে একটি লিখতে হয়, মার্ক থাকে ৪। সংক্ষিপ্ত নোট ৫টার ভিতর থেকে ২টো লিখতে হয়, মার্ক থাকে ৫। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ৫টি, সেখান থেকে ২টি লিখতে হয়, যেটার মার্কস থাকে গিয়ে ২.৫ করে ৫। সব মিলে থাকে ২৩। এটা হচ্ছে বাংলা অংশের। পরবর্তী যে অংশ থাকে সেটা ইংরেজি, অর্থাৎ ইংরেজি ভার্সনের মূলত থাকে আরো ২২ মার্কসের, যেখানে একই রকমের বড় প্রশ্ন থাকে একটি, ৪ মার্কস। এরপরে থাকে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ৪ মার্কস। ফর্মাল লেটার থাকে ১ মার্কস, ৪ মার্কস। এরপরে শর্ট নোট থাকে দুটো লিখতে হয় ৫-এর মধ্যে, যেখানে তোমার মার্কস থাকে গিয়ে মূলত ৫। এবং শর্ট কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেনে মূলত মার্কস থাকে ২.৫ করে, দুটো শর্ট কোশ্চেন লিখতে হয়। টোটাল তোমাকে পরীক্ষা দিতে হবে ৪৫ মার্কসের জন্য, এবং যেটার জন্য তোমাকে ৩ ঘন্টা সময় পাবে। এখন আমরা যেহেতু বলেছি এখানে দুটি পার্ট থাকে। প্রথম পার্ট থাকে মূলত বাংলার, অর্থাৎ ব্যবসায়িক বাংলা অংশ। দ্বিতীয় পার্ট মূলত ইংরেজি ভার্সনে থাকে। তো আমরা প্রথমেই ব্যবহারিক প্রথম অধ্যায় নিয়ে চলে আসলাম। প্রথম অধ্যায় মূলত ছিল ব্যবসায়িক যোগাযোগ নিয়ে। যোগাযোগ বলতে কি বোঝায়? যোগাযোগ মূলত একটা ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ ২ বা ততোধিক ব্যক্তির ভিতরে পারস্পরিক যে বোঝাপড়া, সেটাকেই যোগাযোগ বলা হয়। কারবার যোগাযোগ বলতে কি বোঝায়? কারবার বা ব্যবসায়ের কিন্তু সমর্থক শব্দ হচ্ছে কারবার, ঠিক আছে? তো কারবারের যোগাযোগ বলতে মূলত ব্যবসার ক্ষেত্রে যে সকল যোগাযোগটা করতে হয়, এখানে ব্যাপক অর্থে বিভিন্ন রকমের কথা বলা আছে, তোমরা একটু দেখে নিও। এরপরে আসো, যোগাযোগের ৫টা বৈশিষ্ট্য চাওয়া হয়েছে। যোগাযোগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তথ্যের উৎস, এরপরে উদ্দেশ্য, মাধ্যম নির্ণয়, সংবাদ বা তথ্য প্রেরণ এবং ফলাবর্তন। ফলাবর্তন বলতে হচ্ছে যে যোগাযোগের যে সর্বশেষ ধাপ, অর্থাৎ যদি গ্রাহক যে প্রতিক্রিয়া, সেটাকে বলা হয় মূলত ফলাবর্তন। এরপরে আগেও বলা হয়েছে ব্যবসায়িক যোগাযোগ বা কারবার যোগাযোগ বলতে কি বোঝায়, অর্থাৎ ব্যবসায়ের তাগিদে যখন খরিদ্দার এর সাথে যোগাযোগ করা হয়, অথবা কারবারের জন্য টিকিয়ে রাখতে, কারবারের উন্নতি করতে কারবারি তার খরিদ্দার বা অর্থাৎ ক্রেতা এবং যে কারবারি দুজনের মধ্যে যে যোগাযোগ স্থাপন করা হয়, সেটাকেই বলা হয় মূলত ব্যবসায়িক যোগাযোগ। এরপরে যোগাযোগের বিভিন্ন রকমের গুরুত্ব রয়েছে, অনেকগুলো গুরুত্বর অনেক পয়েন্ট রয়েছে। এগুলো পয়েন্টগুলো একবার একটু পড়ে নিও, যে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, অনুসন্ধান, এরপরে বোঝাপড়া, পারস্পরিক সহযোগিতা, অনেক পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলো একটু দেখে নিবা। আনুগত্য তৈরি। এরপরে আসো, যোগাযোগের প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ যোগাযোগের কি উপাদান রয়েছে? চিন্তন, পরিকল্পনা, নির্দিষ্ট উদ্দেশ্য, এরপরে সময় বিবেচনা, সংক্ষিপ্ততা, এগুলো বিভিন্ন রকমের এরকম এখানে ২১-২২টি উদ্দেশ্যরা বলা হয়েছে। তোমার যতটুকু সম্ভব ৪ মার্কের উপযোগী করে শুধুমাত্র পয়েন্টগুলো লিখবে, অথবা সবিশেষ বর্ণনা দিবে। একটু সময়ের দিকে লক্ষ্য রেখে দিবে, কারণ তোমার মার্কসের দিকে তাকানো দরকার। আবারও প্রশ্ন ছিল যোগাযোগ বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন আমি আগেও একবার উত্তর দিয়েছি। এরপরে দেখো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে গিয়ে যোগাযোগ পদ্ধতি। যোগাযোগ পদ্ধতি মৌখিক রয়েছে এবং মৌখিক বা বাচনিক যোগাযোগ, অর্থাৎ যে যোগাযোগটা মৌখিক হয়, এছাড়া লিখিত যোগাযোগও আছে। এরপরে যোগাযোগের বিভিন্ন পদ্ধতি রয়েছে, অর্থাৎ সাধারণ অর্থে, বিশেষ অর্থে যোগাযোগের পদ্ধতি। এখানে শাব্দিক যোগাযোগ রয়েছে এবং শব্দ বহির্ভূত যোগাযোগ রয়েছে। যোগাযোগের যদি আমরা শ্রেণীবিন্যাস করি, সেক্ষেত্রে মৌখিক এবং লিখিত এই দুই ভাগে ভাগ করা গেছে শাব্দিক যোগাযোগকে। শব্দ বহির্ভূত যোগাযোগ হচ্ছে গিয়ে দৃশ্যমান, শ্রবণ যোগ্যতা, এরপরে শ্রবণ দর্শন, আকার ইঙ্গিত, নীরবতা, কাজের মাধ্যমে যোগাযোগ, এই ধরনের এগুলো হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। এই যোগাযোগের বিভিন্ন প্রকার
কোয়ালিফিকেশন অর্থাৎ প্রকারভেদ রয়েছে, যে এরপরে লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগের পার্থক্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে আসো মৌখিক যোগাযোগ বলতে কি বোঝায়, অর্থাৎ যে যোগাযোগটা মুখের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে স্থাপন করা হয় সেটাকে বলা হয় মৌখিক যোগাযোগ। যোগাযোগের অনেকগুলো সুবিধা রয়েছে, সফল যোগাযোগের মাধ্যম, বক্তব্য অনুধাবন, সংশোধন ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু দেখে নিও, দেখে নিলেই পারবে, খুব সহজে আছে পয়েন্টগুলো। এরপরে আসো আমরা যদি একটু পরের প্রশ্নে যাই, যোগাযোগ প্রধানত কত প্রকার, এটা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছি। যোগাযোগের প্রকারভেদ নিয়ে একই টাইপের প্রশ্ন, একটু ভালো করে একবার দেখে নিও, দেখে নিলেই পারবে ইনশাল্লাহ। এরপরে আসো আমরা যদি পরের দেখো লিখিত যোগাযোগ বলতে কি বোঝায়, অর্থাৎ এখানে কিন্তু লিখিত যোগাযোগের সব থেকে বড় সুবিধা ডকুমেন্ট থাকে, অর্থাৎ লিখিত যোগাযোগের দলিল থাকে, ঠিক আছে, যার কারণে এই যোগাযোগটার একটা আইনগত ভিত্তি থাকে। কিন্তু মৌখিক যোগাযোগের কোনো আইনগত ভিত্তি নেই, এবং আমরা জানি যে প্রতিষ্ঠান বা যে কোনো জিনিস এটা আইনগতভাবে চলে। এরপরে আসো আমরা যদি পরের অধ্যায়ে আসি, পরের অধ্যায় মূলত যোগাযোগ কৌশল। এখানে রয়েছে শ্রবণ কৌশল বা শ্রবণ যোগাযোগ বলতে কি বোঝায়। এটা হচ্ছে গিয়ে লিখিত এবং মৌখিক যোগাযোগের সংমিশ্রণে তৈরি একটা শ্রবণ যোগাযোগ। সাক্ষাৎকার পদ্ধতির কৌশল সমূহ সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে। সরাসরি প্রশ্ন করা যায়, খোলা সাক্ষাৎকার এবং নির্দেশিত সাক্ষাৎকার, এই তিনটা ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ তুমি চাইলে সরাসরি কাউকে প্রশ্ন করতে পারো, অথবা এখানে রয়েছে এই পদ্ধতিতে প্রদানকারীকে একাধারে অনেকগুলো প্রশ্ন করা হয়। আর এই পদ্ধতিতে প্রশ্নের স্বাধীনতা মতামত দেওয়ার সুযোগ থাকে, যেখানে খোলা সাক্ষাৎকার। আর কিছু কিছু জায়গায় যেখানে মূলত একটা নির্দিষ্ট করা থাকে, স্বাধীনতা দেওয়া হয় না, নির্দিষ্ট প্রশ্ন করা থাকে, সে অনুযায়ী সাক্ষাৎকার দেওয়া হয়। এখন আসো বচনিক যোগাযোগ কাকে বলা হয়। আমি আরো আগেও এই টাইপের প্রশ্ন তোমাদেরকে বলা হয়েছে। ইন্টারনেট কি, ইন্টারনেটের ব্যবহার লিখো। আশা করি তোমরা এই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালোই জানো। ইন্টারনেটের গুরুত্ব, কম খরচ, সময় কম, সময় বাঁচে, সুবিধা বেশি, পত্রিকা পড়া যায়, অনলাইনে শপিং করা যায়, বেকার সমস্যার সমাধান করা যায়, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, এগুলো সবই ইন্টারনেটের সুবিধা। ইমেল স্থাপন, যোগাযোগের একটা সম্পূর্ণ লেটেস্ট একটা ভার্সন হচ্ছে ইমেল। ফ্যাক্স, যোগাযোগের সুবিধাগুলো কি কি, এগুলো একবার পড়লেই হয়ে যাবে, এটা খুব বেশি কঠিন কিছু না। এরপরে আসো আমরা পরের অধ্যায়ে যদি আসি, যোগাযোগের প্রতিবন্ধকতা, অর্থাৎ কি কি বাধার সম্মুখীন হতে হয়। আচ্ছা, ফলপ্রসূ যোগাযোগ। ফলপ্রসূ যোগাযোগ বলতে বোঝায় যদি বার্তা গ্রাহকের নিকট একটা যোগাযোগ পৌঁছায়, তখন সেটাকে বলা হয় ফলপ্রসূ যোগাযোগ। যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো রয়েছে, এখানে দেখো, এখানে প্রতিবন্ধকতাগুলো মূলত ছক করে দেওয়া হয়েছে। আমি যদি একটু নিচ থেকে তোমাদেরকে প্রতিবন্ধকতার ছকটা বুঝাতে চাই, সেক্ষেত্রে দেখো, কাঠামো কাঠামো সংগঠন কাঠামো সংক্রান্ত প্রতিবন্ধকতা, পদমর্যাদা, এরপরে যোগাযোগের ভাষা সংক্রান্ত প্রতিবন্ধকতা। একটু তোমাদেরকে বলতে চাই ব্যাপারগুলো কি কি। সাংগঠন কাঠামোগত যে প্রতিবন্ধকতা রয়েছে, যেমন জটিল সংগঠন কাঠামো, এরপরে তত্ত্বাবধান ত্রুটি, ভুল ত্রুটি, যোগাযোগের দুর্বলতা, যেমন সাংগঠনিক কাঠামোর কিছু যদি সংক্রান্ত কিছু যোগাযোগের প্রতিবন্ধকতা রয়েছে। এরপরে রয়েছে পদমর্যাদা, যেমন দেখা যাচ্ছে মানসিক সংস্কার, সন্দেহপ্রবণ বক্তব্য, বিকৃতি, এগুলো হচ্ছে পদমর্যাদা। ভাষা সংক্রান্ত, যেমন যদি দুর্ভেদ্য বা ভাষা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে যাবে। এরপরে পরিবর্তন প্রতিরোধ সংক্রান্ত, এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখে নিও। আমরা যদি এরপরে আসো ব্যবসায়িক পত্র লিখন এবং প্রকারভেদ। ব্যবসায়িক পত্র মূলত বাণিজ্যিক পত্র লেখার জন্য যে সাইজ, আদর্শ সাইজ এখানে দেওয়া হয়েছে 7.5 ইঞ্চি থেকে 11 ইঞ্চি, 7.5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি, যেটা কোন সাইজের জন্য কোনটা ইউজ করতে হয় সেটা এখানে দেওয়া হয়েছে। এখন আসো বাণিজ্যিক পত্রের কাঠামো বিন্যাসগুলো কি কি। 6টি বিন্যাস রয়েছে। সাধারণ পদ্ধতি, খাঁজ কাটা বা সিঁড়ি পদ্ধতি, 500 সমান বা ব্লক পদ্ধতি, আধা 500 সমান বা সেমি ব্লক পদ্ধতি, পরিমার্জিত 500 মান পদ্ধতি এবং ঝুলন্ত পদ্ধতি। এরপরে দেখো ব্যবসায়িক পত্রের যে ক্লাসিফিকেশন করা হয়েছে, শিরোনাম, প্রকল্প, এরপরে প্রকল্প, বিষয়বস্তু এবং সমাপ্তি। একটা আদর্শ বাণিজ্যিক পত্রের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে একটা আদর্শ বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা এটা ইজিলি পারবে। এরপরে দেখো কিছু নমুনা, যেটা পরীক্ষায় আসে, যে বিভিন্ন প্রকার বাণিজ্যিক পত্রের যে নমুনা থাকে সেই নমুনাগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও এই একটা বাণিজ্যিক পত্রের কি কি নমুনা প্রয়োজন। এরপরে আসে বিভিন্ন প্রকার পত্র রচনা। বাংলা যে সকল পত্র রচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক এবং
বাণিজ্যিক পত্রের ভিতরে পার্থক্য চাওয়া হয়েছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা। এরপরে সিনিয়র অফিস হতে জুনিয়র অফিসের নিকট একটা আধা সরকারি পত্র, সেটা কিভাবে লিখতে হয় এখানে সেটা দেওয়া হয়েছে। এরপরে আসো আরো অনেক পত্রের বিভিন্ন ক্লাসিফিকেশন দেওয়া আছে। মাধ্যমিক শিক্ষা বোর্ড চাকরির আবেদন পত্র কাকে বলা হয়, আমরা যেহেতু সিভি লিখি, সিভির কথা বলা হচ্ছে এখানে। সিভির জন্য কি কি প্রয়োজন, কি কি তথ্য দিতে হয় সেটা, এবং বিষয়বস্তু কি কি, নিয়োগ বিজ্ঞপ্তি, যোগ্যতা যাচাই, লিখন পদ্ধতি নির্বাচন, কাঠামো নির্বাচন, বিষয়বস্তু সঠিক কাঠামো, এই ধরনের এই ধরনের বিষয়গুলো থাকে। চাকরির আবেদনপত্রের কতিপয় নমুনা, তোমরা সিভির ব্যাপারটা তোমরা ইংরেজিতেও পড়েছো, এখানে সিভির একটা কতগুলো ফরম্যাট দেওয়া হয়েছে, একটা সিভি কিভাবে লেখে এই সম্পর্কে তোমরা মোটামুটি ভালো জ্ঞানই রাখো আশা করি। এরপরে তোমাদের মূলত সিভির পরে এখানে বেশ কয়েকটা সিভির এখানে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা একটা সিভি যে কোনো একটা ফরম্যাট ভালো করে শিখে নিলে যে কোনো সিভি তোমরা ইজিলি লিখতে পারবে। এখন আসো এরপরে আসো কিছু প্রকার ফার্নিচারের ফরমায়েশ দেওয়া হয়েছে, যেমন অফিস ফার্নিচার প্রেরণের জন্য ফরমায়েশ পত্র কিভাবে লিখতে হয় সেটা এখানে দেওয়া হয়েছে। প্রচারপত্র বলতে কি বোঝায়, অর্থাৎ বিজ্ঞাপন পত্র বা প্রচারপত্র, যেটা মূলত প্রচারণার কাজে ব্যবহার করা হয়। আমরা জানি একটা মার্কেটিং অর্থাৎ পণ্যের ব্যাপক প্রচার এবং প্রসার একমাত্র প্রচারপত্রের মাধ্যমে হওয়া সম্ভব। এরপরে আসো তোমাদের জন্য নতুন পণ্য উৎপাদনের ক্ষেত্রে তুমি কি কি করতে পারো, সেক্ষেত্রে কিভাবে তুমি নতুন পণ্য বাজারজাত করার জন্য একটা প্রচারপত্র তুমি কিভাবে লিখবে সেটার এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে অনেক সময় দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে যে কিভাবে পত্র লিখতে হয় তার একটা নমুনা পত্র দেওয়া হয়েছে। ব্যবসার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকমের দুর্ঘটনার জন্য অথবা অনেক সময় ত্রুটিপূর্ণ মালামাল প্রেরণ হয়, এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয় মূলত। এরপরে আসো বকেয়া অর্থ, অনেক সময় মালিক পক্ষের কাছে অনেক টাকা বকেয়া পড়ে যায়, যেটা ব্যবসার ক্ষেত্রে অনেক বিলম্বের সৃষ্টি করে। এর জন্য এই বকেয়া কিভাবে পরিশোধ করতে হয় এবং আদায় করতে হয় এটা নিয়ে রয়েছে। এখন সর্বশেষে রয়েছে কিছু টিকা, যেমন প্রতিবেদন কাকে বলা হয়, প্রতিবেদনের বিভিন্ন দিকসমূহ এখানে দেওয়া হয়েছে। এরপরে কোম্পানির ধর্মঘট সম্পর্কে একটা প্রতিবেদন এখানে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি ইংরেজি পার্টে। ইংরেজি পার্টেও তোমাদের একই রকমের ডেফিনিশন অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন কাকে বলা হয়, বিজনেস কমিউনিকেশন ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জিং আইডিয়া অফ দ্য বিজনেস পারপোজ। অর্থাৎ বিজনেস কমিউনিকেশন হচ্ছে গিয়ে একটা এক্সচেঞ্জিং অর্থাৎ পরিবর্তন করা আইডিয়া আর বিজনেস পারপাস। এখানে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো। এবার হোয়াট ইজ দ্য মিডিয়া অফ বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনে কোন কোন মাধ্যম কাজ করে, যেখানে দেখা যাচ্ছে লেটার, টেলিফোন, নোটিশ, রিপোর্ট, টেলিফোন, অ্যাডভার্টাইজমেন্ট, ইমেল, এরপরে সার্কুলার, ইট কার্ড, এগুলো সবই হচ্ছে গিয়ে। এরপরে তোমাদের নমুনা ফরমাস কিছু দেওয়া হয়েছে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট অফ বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনে কি কি ইম্পর্টেন্ট রয়েছে তোমরা এগুলো ইজিলি পারবে। এখন আসো এই রাইট শর্ট নোট, কিছু শর্ট নোট দেওয়া হয়েছে, শর্ট নোটগুলো একটু পড়বে। যেমন সাবজেক্ট লাইন বলতে কি বোঝায়, পোস্ট স্ক্রিপ্ট বলতে কি বোঝায়, এরপরে হোয়াট ইজ দ্য মেন স্টাইল অফ লেটার্স, অর্থাৎ একটা চিঠির কি কি স্টাইল থাকা প্রয়োজন সেই স্টাইলগুলো এখানে দেওয়া হয়েছে। টাইপ অফ বিজনেস লেটার, এখানে বিজনেস লেটারের কয়েকটা টাইপ দেওয়া হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস লেটার। বিজনেস লেটারের এই যে ফরম্যাটগুলো দেওয়া হয়েছে সেগুলো। এরপরে আসো জব লেটার, জব লেটারের কিভাবে সিভি লেখে একই ফরম্যাট। এরপরে সিভির কয়েকটা ক্যাটাগরি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিভির ফরম্যাটগুলো। এরপরে তোমাদের বিশেষ করে সিভির ফরম্যাটের পরে এখানে রয়েছে যে এরপরে বিভিন্ন রকমের শিডিউলিং, hot understanding by qualification and টেন্ডারিং এর ডিফারেন্স বিটুইন টেন্ডার এবং কিউটেশন, এই কিউটেশন এবং টেন্ডারের একটা পার্থক্য এখানে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের আরো কিছু প্রশ্ন এখানে আছে, এটা সম্ভবত রিপিট হয়েছে তোমাদের জন্য। এরপরে কিছু তোমাদের শর্ট নোট আছে, সেই শর্ট নোটগুলো একটু ভালো করে পড়বে, যেমন বিল অফ ল্যান্ডিং, এরপরে তোমাদের রয়েছে বিল অফ লেডিং, এরপরে রয়েছে ইনভয়েস বলতে কি বোঝায়, এরপরে অফিসিয়াল লেটার, এরপরে বিসিসি, এরপরে রিপোর্ট, এগুলো নিয়ে তোমাদের বায়োডাটা,
এই যে নোটিশগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে। এছাড়া তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, ফিডব্যাক বা সমাবর্তন বলতে কি বোঝায়, প্রপত্র কি, সুনাম বলতে কি বোঝায়, ইমেল জিনিসটা কি, জীবন বৃত্তান্ত বা কারিকুলাম ভাইটা জিনিসটা কি, ফ্যাক্স কি, এবং এইরকম নানা রকমের প্রতিবেদন নিয়ে কথা আছে। এই ছিল তোমাদের সবিশেষ। ধন্যবাদ।